ভেজা শাড়িতে এক যুবতী কন্যা পুকুর থেকে গোসল করে উঠেছে। দক্ষিণের ঘরের জানালা থেকে দৃশ্যটি দেখে অনিরূপের গায়ে সমস্ত লোম সোজা হয়ে গেল। ভেজা শাড়িতে যুবতী মেয়েটাকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। দেহের সমস্ত খাজ কি নিদারুণ আবেদনময়ী। মাথা নষ্ট সৌন্দর্যে নারীর শরীরের আগাগোড়া ডুবে। অসম্ভব মাতাল দৃশ্য দেখে অনিরূপ চোখ সরাতে পারল না। জিহ্বা দিয়ে ঠোঁটখানা ভিজে নির্লজ্জের ন্যায় চেয়েই থাকলো। অনিরূপকে জানালার দিকে চেয়ে থাকতে দেখে ভাই অপরূপ পায়েসের বাটি রেখে উঠে আসলো। অনিরূপের পাশে দাঁড়িয়ে নিজেও জানালার দিকে তাকালো। একটা মেয়ে ভেজা গায়ে দৌড়ে ঘরে ঢুকছে, শুধু এইটুকুই দেখলো অপরূপ। অনিরূপ বুক টান টান করে দাঁড়িয়ে আছে জানালার দিকে মুখ করে। গম্ভীর গলায় প্রশ্ন করলো অনিরূপ মেয়েটাকে। অপরূপ একবার উত্তরের ঘরে উকি দিল। মেয়ের বোন বোধ হয় এসে একটা গামছা মেয়ের গায়ে জড়িয়ে মেয়ের দিকে চেয়ে বিড়বিড় করে কিছু বলে তাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। অপরূপ আশপাশ দেখে বুঝলো, উত্তর করলো ওর নাম আশা, তোমার হবু স্ত্রী। আমরা ওকে দেখতেই এসেছি আজ। নিধি আশাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মনে মনে নিধি আশার উপর প্রচন্ড বিরক্ত। ইচ্ছে করছে আশার দুগালে থাপড়াতে। আজ পাত্রপক্ষ আসবে। সকাল থেকে আশাকে এ কথায় পই পই করে বলে দেওয়া হয়েছে, সঙ্গে সাবধানও করা হয়েছে। আজ বাড়ি ছেড়ে যে বেরোবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে। অথচ আশা তো আশাই। নিধি গোসলে যখন গেল, এই ফাঁকে আশা কখন যে পা টিপে টিপে বেরিয়ে এলো কেউ জানলো না। আশাকে ইচ্ছেমতো বকাঝকা করে শাড়ি পরানোর সময় নিধি লক্ষ্য করলো আশার হাতগুলো শীতে কেমন কুঁচকে আছে। প্রায় 1 ঘন্টা পুকুরে গোসল করেছে, পানির তো একটা প্রভাব পড়বেই। নিধি আশার কুচকে যাওয়া হাত খামচে ধরে রেগে জিজ্ঞেস করলো, হাত এমন কেন হয়েছে? পানিতে ভিজবি ভালো কথা, সব সময় ভিজিস, কিন্তু আজ তোকে মানা করা হয়নি। বল হয়নি? শয়তানের বাচ্চা, জ্বালিয়ে মারলি আমারে। আশা ঠোঁট উল্টে নিধির দিকে তাকালো। কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে বলল, আপা, আমি গোসল আজ করতাম না। মলিদের বাড়ির উঠানে কাদায় পড়ে গিয়েছিলাম সত্যি। নিধি শুনলো না। রোজ রোজ এমন অজুহাত কে শোনে? পাগল ছাড়া। নিধি ড্রেসিং টেবিলের উপর থেকে ভ্যাসলিন নিয়ে আশার দুহাতে মাখিয়ে দিল। আশা হতাশ গলায় নিজের নরম হয়ে আসা হাতের দিকে চেয়ে বলল, আপা, হাত নরম করে কি লাভ? পাত্র কি আমার হাত ছুবে? নিধি ভুরু কুচকে তাকালো। আশার গায়ে শাড়ির সেফটি পিন দিয়ে আটকে শাড়ির আঁচল মাথায় তুলে দিয়ে বলল, না, কিন্তু নজর হাতের দিকে গেলে যেন তোর হাত দেখে তার কোনো খসখসে লাঠি না লাগে, সেজন্য। শোন আশা, বড় ঘরের আলাপ, ঘেটে দিস না কোনোভাবে, না হলে খবর আছে তোর। আশা নিধির দিকে একবার নরম চোখে তাকালো। নিধি আশাকে নিয়ে কত চিন্তা করে। আশা আবেগে নিধির হাতখানা ছুঁয়ে বলল, আপা, আমার বিয়ে হয়ে গেলে তোমার বিয়ে কিভাবে হবে? তুমি সারা জীবন কি এভাবেই থাকবে বলো? নিধি বিছানা গুছিয়ে দিচ্ছে আশার ঘরে, কাজে মন দিয়ে নজর লুকানোর চেষ্টা করে বলল, ডিভোর্সিদের বিয়ে একবারই হয়, বারবার না। এখন দ্রুত মুখে কিছু লাগা, পাত্র অপেক্ষা করছে। নিধি আশাকে নিয়ে এলো পাত্রপক্ষের সামনে। আশার হাতে চায়ের ট্রে। অনিরূপ তীক্ষ্ণ চোখে হেঁটে আসা আশার দিকে চেয়ে আছে। চোখ দিয়ে আশার শরীরের মাপ নেওয়ার কি নিদারুণ চেষ্টা তার। নিধি মৃদু হেসে সবাইকে বলল, আমার বোন, নাম পোনালি রহমান আশা, ও পাত্রী। অনিরূপর মা ওয়াহিদা আরা মৃদু হেসে বললেন, ভীষণ সুন্দর নাম, আশা। আশা সবাইকে ধীরে ধীরে চা এগিয়ে দিল। অনিরূপকে চায়ের কাপ দেওয়ার সময় অনিরূপ ইচ্ছে করে আশার হাতের আঙ্গুল ছুঁয়ে মৃদু হাসলো। আশার গায়ে কাটা দিল যেন। আচমকা অনাকাঙ্ক্ষিত স্পর্শে আশার চমকে হাত সরিয়ে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চায়ের চুমুক দিচ্ছে ধীরে ধীরে সময় নিয়ে, আশার দিকে চেয়ে। আশার কেন যেন মনে হলো অনিরূপ কাপে নয় বরং আশাকে ছুঁয়ে দিচ্ছে। আশা থতমত ভঙ্গিতে অনুরূপের দিকে চেয়ে সোফায় বসলো। অনিরূপের মা ওয়াহিদা বললেন, আশা পড়াশোনা কত দূর করেছে? আশা নম্র গলায় জবাব দিল, এবার অনার্সে ভর্তি হব। ওয়াহিদার হালকা হেসে বললেন, অনার্সে ভর্তি করে কিছু করার ইচ্ছা আছে? আশা নিধির দিকে তাকালো। নিধি বুঝতে পারলো ওয়াহিদার কথার অর্থ। সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না, পড়াশোনাটা করছে আর কি, এখন সংসারেই মন দিবে আশা। আশা বোনের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিল। নিধির কথার সঙ্গে তাল মিলিয়ে রহমান সাহেব বললেন, হ্যাঁ, আশা ভালো কাজ জানে আপা। আমার ঘরের কাজ তো ওরা দুই বোনই সামলায়, কাজে ভীষণই পটু।
ওয়াহিদার উত্তরটা মনপুত হলো। তিনি হালকা হেসে অনিরূপর দিকে তাকালেন। অনিরূপের তীক্ষ্ণ দৃষ্টি তখনও আশার উপর নজর রাখছে। ওয়াহিদা বললেন, তোর কিছু জিজ্ঞেস করার আছে অনি? অনিরূপ চায়ের কাপ টেবিলে রাখলো। আশা অপ্রস্তুত চোখে একবার অনিরূপর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। আবার অনিরূপ বলল, একবার আমি ওর সাথে কথা বলতে চাইছি। একটু থেমে আশার দিকে চেয়ে বাঁকা হেসে বলল, আলাদাভাবে। অনিরূপর অমন করে বলা তাকানো শব্দে শিরশির করে উঠল আশার সমস্ত গা। পাত্রের মুখে বেশরম কথা শুনে নিধি ও রহমান একে অন্যের মুখের দিকে চাইলেন। সবার মুখে অপ্রস্তুত ভাব ছড়িয়ে গেল। ওয়াহিদা গলা পরিষ্কার করার চেষ্টা করে কাশলেন। সবার মুখের দিকে চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, পাত্রপাত্রীর জীবন, বিয়ে যেহেতু ওরাই করবে, একটু আলাদা কথা বলে নিক ওরা, আমরা না হয় বাকি কথা আলাপ করে নিব। নিধি আশার দিকে তাকালো। আশা ইশারায় মুখ দিয়ে মানা করেছে বারবার। আশা চাইছে না দেখে নিধি রহমানের দিকে তাকালো। রহমান সাহেব হালকা হাসার চেষ্টা করে বলেন, আশা, অনিরূপ বাবাকে আমাদের বারান্দা ঘুরিয়ে আনো যাও। আশা নিধির দিকে তাকালো। নিধি আশার হাতে হালকা চাপ দিয়ে ভরসা দিল। অনিরূপ উঠে দাঁড়ালো। গায়ের কালো পাঞ্জাবি ঠিক করতে করতে আশার দিকে তাকালো। আশা অনিরূপের দিকে একবার চেয়ে ধীর পায়ে হেঁটে বারান্দার দিকে গেল। পেছনে অনিরূপ আশার কোমরের দিকে চেয়ে হাঁটছে। বারান্দায় নানা রকম গাছ লাগানো। অনিরূপ গাছগুলো একটা একটা করে ছুঁয়ে দেখছে। আশা এক কোনায় কণ্ঠাসা হয়ে শাড়ির আঁচল খামছে দাঁড়িয়ে আছে। অনিরূপের এক একটা আচরণ আশার গলায় কাটার মতো বোধ হচ্ছে। অনিরূপ লাল গোলাপের গাছটা দেখতে দেখতে বলল, ফুলের ঘরে ফুল, ইন্টারেস্টিং। তবে অনিরূপের ফুল নয়, ফুলের কাঁটায় বেশি ঝোঁক। কথাটা বলে অনিরূপ একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ল গাছ থেকে। আশা অনিরূপের হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে আছে। অনিরূপ গোলাপের পাপড়ি একটার পর একটা ছিঁড়তে ছিঁড়তে প্রশ্ন করলো, পড়াশোনা যতদূর করেছো অতটুকুই এনাফ। শেখবাড়ির বউদের পড়াশোনা করে লাভ নেই, সংসারে মন দিয়ে লাভ। আশা কিছু বলল না, বরং অবাক চোখে অনিরূপের হাতে সুন্দর এক গোলাপ ফুলের ধ্বংস দেখছে। আশা মুখ ফুটে কিছু বলতে চাইলো, কিন্তু অনিরূপ তার আগেই আশাকে বলতে না দিয়ে নিজেই বলে বসলো, গান গাইতে পারো? আশা থামলো। পুরোনো কথা গিলে ফেলে উত্তর দিল টুকটাক। আশা ভেবেছিল অনিরূপ গান গেয়ে শোনাতে বলবে, কিন্তু অনিরূপ আশাকে অবাক করে বলল, গানের গলা কণ্ঠ অবধি যেন আটকে থাকে, গলার বাইরে আসলে বিপদ। আশা থমকে চেয়ে দেখছে অনিরূপকে। এ কেমন অদ্ভুত ছেলে! আশার এখন এই ছেলেকে বিয়ে করতে হবে? আশা জেনে বুঝে একটা জাহান্নাম পরিবারে যাবে? নিজের পায়ে নিজে কুলার মারা বোধ হয় এটাকেই বলে। নিজের ভাগ্যের উপর হাসলো আশা। অনিরূপ থামে। ঘেমে ভিজে যাওয়া আনমনা আশাকে এক নজর দেখে শব্দ করে হেসে উঠল। আরে, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, মাঝে মধ্যে আমাকে গান শোনাতে পারো, অনুমতি আছে। আশা ঢোক দিলে। আশার বোঝা হয়ে গেছে এই মানুষটাকে আশার কখনোই গান গেয়ে শোনানো হবে না। গান একটা শিল্প, কিন্তু অনিরূপ শিল্পের পূজারী নয়। আশা অনিরূপের দিকে চেয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কথাগুলো যেন জট পাকিয়ে আশার গলায় আটকে আছে। অনিরূপকে আশার মোটেও সুবিধার ছেলে লাগছে না। কোণে দেখতে এসে অনিরূপ চূড়ান্ত অভদ্রতার পরিচয় ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার বডির মাপ কত? হুট করে বলে বসলো অনিরূপ। এতক্ষণ সব ঠিক থাকলেও এই কথা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেল আশা। থমকে তাকালো অনিরূপের দিকে। অনিরূপ আবারও প্রশ্ন করলো, বলো। হতভম্ব আশা অস্বস্তিতে ডুবে মুখটা অন্য পাশে ফিরিয়ে বলল, জানি না। নিজের বডির মাপ নিচে জানো না? কেমন মেয়ে তুমি! অনিরূপ যেন এবার সমস্ত বাঁধ ভেঙে ফেলল। অভদ্রতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে নিল। অনিরূপের প্রত্যেকটা অপমানজনক কথা আশাকে সহ্য করল। নিজের শরীর নিয়ে এই কথাটা আশা একদমই নিতে পারলো না। আশা এবার নিজের শান্ত চরিত্র আর ধরে রাখতে না পেরে খেপে গিয়ে গরম চোখে তাকালো। ভস্ম করা রাগ নিয়ে বলল, না, আমাদের গ্রামে এসব হয় না। আর মেয়েরা এসব নিয়ে মাথাও ঘামায় না। আপনাদের শহরের এসব চলতে পারে? মেয়ে দেখতে এসে প্রথম দিন যে পুরুষ একথা জিজ্ঞেস করতে পারে, সে কেমন পুরুষ আমার বোঝা হয়ে গেছে। আশা কথাটা বলে খামচে ধরা শাড়ির আঁচল ছেড়ে মুখ ঝামটা দিয়ে চলে যেতে নিল। অথচ অভদ্রতায় অনিরূপ এবার রীতিমতো আশার হাত চেপে ধরলো। আশা এক প্রকার থমকে পেছনে তাকালো। অনিরূপ আশার হাতের কবজি এতটাই শক্ত করে ধরেছে যে আশার মনে হচ্ছে হাত আর একটাও আস্ত নেই। আশা হাত ছাড়ানোর চেষ্টা করলেও হাত ওর পিঠের পেছনে মুড়ে অনিরূপ কড়া স্বরে বলল, অনিরূপকে মুখ ঝামটা দাও। বিয়ে করছি না, এত ন্যাকামি কেন করছো? হবু স্ত্রীর বডি কতটা অ্যাট্রাকটিভ বিয়ের আগে আমার জানা উচিত, রাইট? বিয়ের পর জেনে কি লাভ?
ছাড়তে তো পারবো না তখন। ছি! অনিরূপের কথায় আশার নিজের উপরই ঘৃণা ধরে গেল। এতটা নোংরা চিন্তা ভাবনা কেউ আশাকে নিয়ে করতে পারে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি আশা। আশা এবার হাতটা যতটা পারে জোর করে ছাড়িয়ে নিল। কঠিন চোখে অনিরূপের দিকে চেয়ে বলল, এই জন্য এই জন্য বিয়ে করার এত তাড়া আপনার? শরীর চাই মেয়েদের? তাহলে বিয়ে না করে কোঠায় চলে যান। জেনে রাখুন, আমি আপনার মতো অভদ্র কোনো ছেলেকে বিয়ে করছি না। আমি আজই এটা নিয়ে আব্বাকে বলবো। ছি! আপনি প্লিজ আমার সামনে আর আসবেন না। আমার আপনাকে দেখলে ভীষণ অস্বস্তি হচ্ছে। আশার ঘেন্নার দৃষ্টি অনিরূপের দিকে ছুঁড়ে বারান্দায় অনিরূপকে একা রেখেই চলে গেল। অনিরূপ ছিঁড়া গোলাপ মাটিতে ফেলে জুতা দিয়ে পিষে দেয়ালে এক হাত ঠেসল। আশার চলে যাওয়ার দিকে চেয়ে ভুরু বাঁকিয়ে বলল, বিয়ে করবে না? না করে যাবেটা কোথায়? তুমি কি করবে? তোমার ঘাড়ও করবে। নামটা কি যেন? আশা? না, আসবরি। অনিরূপ ভুরু বাঁকিয়ে বলল, বিয়ে করবে না? না করে যাবে কোথায়? তুমি করবে, তোমার ঘাড়ও করবে। নামটা কি যেন? আশা? না, আশা বড়ি। আশার পেছন পেছন বারান্দা থেকে ফিরে এসে অনিরূপ পাঞ্জাবি ঠিক করে সোফায় বসলো। সামনেই আশা বসা, সুন্দর মুখ রক্তিম অপমানে লাল। অনিরূপ আশার দিকে তাকালে আশা মুখ ঝামটা দিয়ে সরিয়ে ফেললো। এই লোকগুলোকে আশার বিষাক্ত মনে হচ্ছে। যাবেটা কখন এরা? অনিরূপ তীর্যক হেসে আশার দিকে তাকিয়ে আছে। আশা অনিরূপের এমন তাকানোতে চূড়ান্ত বিরক্ত হচ্ছে। বারবার ভুরু কুচকে নিচ্ছে। অনুরূপ যেন এতে ভীষণ মজা পাচ্ছে। আশা বিরক্ত হয়ে ভুরু কুঁচকানো অনিরূপকে ভেতর ভেতর আত্মতৃপ্তি দিচ্ছে ভীষণ। বিয়ের কথা কিছু বাড়িতেই সারা হলো, বাকি কথা যে যার ঘরে বড়দের সঙ্গে আলাপ করে জানাবেন সিদ্ধান্ত নেওয়া হলো। ওয়াহিদা আরা সোফা থেকে পার্স হাতে তুলে দাঁড়ালেন। শাড়ির আঁচল মাটিতে ছুঁয়ে আছে তার, কথা বলা ধরন রাজকীয়। হালকা হেসে বললেন, আজ আসি বিয়ায়। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনের লিস্ট আজ থেকেই শুরু করতে হবে। আমি অনির বিয়েতে আর দেরি করতে চাইছি না। রহমান সাহেব মৃদু হেসে সায় দিলেন, ঠিক আছে, আমিও আর আমার দিকটা আজ থেকেই দেখে নিচ্ছি। ওয়াহিদা রহমানের সঙ্গে কথা বলে সামনে এগোতে লাগলেন। আশা এখনো সোফায় এইভাবেই বসে মূর্তির মতো। মাঝে মধ্যে রাগান্বিত চোখে অনিরূপকে দেখছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে চোখা হওয়ার ভয়ে। এই মুহূর্তে শাড়িটা গা থেকে আসা ছিঁড়ে ফেলতে মন চাইছে। অনিরূপ অপরূপের সাথে হাঁটতে হাঁটতে পেছনে আসার দিকে একবার তাকালো। পেছনে আসার দিকে একবার তাকালো। অনিচ্ছায় দুজনের চোখে চোখ পড়ল। অনিরূপ ঠোঁট জিহ্বা দিয়ে লিক করে ভুরু নাড়িয়ে হাসল। আবারও দুষ্টু ইঙ্গিত অভদ্রতা। আশা তেলে বেগুনে জ্বলে শাড়ির আঁচল মাথা থেকে ফেলে সোফা থেকে উঠে রেগে হনহনিয়ে নিজের ঘরে চলে গেল। অনিরূপ আশার যাওয়ার দিকে চেয়ে ভুরু নাড়ল। একবার আশার ঘরের দরজার দিকে চেয়ে দেখে অপরূপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আশার ছবি লাগবে একটা, যা নিয়ে আয়। অপরূপ আচমকা এমন কথা শুনে অবাক হয়ে অনিরূপের দিকে তাকালো। হা হয়ে বলল, ছবি তো আছে আমাদের কাছে, কোণের দেখারটা। অনিরূপ বলল, ভালো ছবি চাই আমার, একা একটা ছবি শাড়ি পরে। অপরূপ অনিরূপের দিকে হা হয়ে কিছুক্ষণ চেয়ে হো হো করে হেসে উঠে বলল, মেয়ে দেখতে এসে ফিদা ভাই, এখানে আসার পর থেকে অদ্ভুত আচরণ করছো। অনিরূপ গাড়ি অবধি চলে এসেছে। গাড়ির দরজায় হেলান দিয়ে এক পা দরজার গেটে ঠেসে অপরূপের দিকে ভুরু বাঁকিয়ে তাকালো। আদেশ লেগে আছে চোখে মুখে। অপরূপ ভাইয়ের ইশারা বুঝল নিমিষেই। সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটল নিধির কাছে। নিধি তখন দরজার সামনে দাঁড়িয়েছিল। রহমান, ওয়াহিদা আরও কিছুটা উঠানের সামনে দাঁড়িয়ে গল্প করছেন। অপরূপ তাদের দিকে একবার তাকিয়ে নিধির দিকে ফিরল। নিধি ভদ্রতা নিয়ে বলল, কিছু বলবেন? অপরূপ নিধির দিকে ঝুঁকে আশপাশ দেখে তারপর ফিসফিস করে বলল, ভাবির ছবি চাইছে ভাই, শাড়ি পরা একা একটা ছবি, দেওয়া যাবে? নিধি মাথা তুলে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চোখে সানগ্লাস পরে গাড়িতে ড্রাইভিং সিটে ঢুকছে। নিধি হালকা হাসল। আশাকে পাত্রের ভীষণ পছন্দ হয়েছে, কথাটা ভেবে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। হালকা হেসে নিধি বলল, আমি ভেতর থেকে নিয়ে আসছি। নিধি আশার ঘরে গিয়ে ড্রয়ার খুঁজে ভালো শাড়ি পরা ছবি বের করলো। আশা বিছানায় বসে নিধির এত খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলো, কি করছো আপা, কি খোঁজো? নিধি ছবি হাতে বেরিয়ে যেতে যেতে বলল, পাত্রকে তোর ছবি দিচ্ছি। দৌড়ে নিধির পেছন পেছন আসতে আসতে বলল, আপা দাঁড়াও, দিও না ছবি আপা। নিধি কানে শোনেনি আশার কথা, ততক্ষণে উঠোনের সামনে চলে এসেছে। আশা থমকে যাওয়া মুখে নিধির অপরূপকে ছবি দেওয়া দেখল। আশা হতাশ ভঙ্গিতে দরজায় মাথাটা ঠেসে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিধি অপরূপের দিকে।
ছবি পেয়ে অপরূপ নিধির প্রতি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলল, থ্যাংক ইউ, আসি এবার, বাই। অপরূপ গাড়ির দিকে ছুটেছে। নিধি রহমান পাত্রপক্ষকে গাড়িতে তুলে দিয়ে ঘরে আসলো। ঘরে ঢুকে দুজনেই দেখে আশার মুখটা অন্ধকার থমথমে। নিধি রহমান দুজনেই একে অপরের দিকে তাকায়। অনিরূপের সামনে কয়েকটা মেয়ের ছবি এনে তুলে ধরল অপরূপ। অনিরূপ মেয়েদের ছবিগুলো দেখে ভুরু কুঁচকে ফেলল। ল্যাপটপে শাটার নামিয়ে অপরূপের দিকে চেয়ে বলল, মানে? অপরূপ হতাশ শ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, মানেটা হচ্ছে তুমি, দ্য গ্রেট অনিরূপ শেখ জয়, রিজেক্ট হয়েছে মেয়ে পক্ষের থেকে। আজ মায়ের কাছে কল এসেছে। কনেকে নাকি তুমি কি বলেছ সেজন্য কনে বিয়ে করবে না বলে মানা করে দিয়েছে। অনিরূপ অপরূপের দিকে চেয়ে থাকলো। মনে মনে আশার বাচ্চামো কাণ্ডের জন্য একচোট হাসল। মেয়েটা কি ভেবেছে অনিরূপ থেকে পার পেয়ে যাবে এত সহজে? সব কিছু এত আসান লাগে আশার কাছে? পিওর আশা। অনিরূপ হালকা আওয়াজে বলল, সঙ্গে কি আর কিছু বলেছ? অপরূপ ভুরু কুঁচকে তাকালো, বলেছে তুমি হচ্ছ চূড়ান্ত অভদ্র, সে কোনো অভদ্র ছেলেকে কখনোই বিয়ে করবে না। অনিরূপ ভুরু বাঁকিয়ে তাকালো, তারপর শব্দ করে হেসে ফেলল। এটাও বলেছে? আহা কি বেচারা! অনিরূপ মাথা দুদিকে ঝাঁকিয়ে হতাশ গলায় বলল, আহারে, বড্ড বেচারি সাজলো তোর ভাবি। অনিরূপের কণ্ঠে উপহাস, যেন সে এই সব কিছুতেই ভীষণ মজা পাচ্ছে। অপরূপ ভাইয়ের দিকে চেয়ে আছে। সে অবশ্য এতটা অবাক হচ্ছে না। ভাই এমনি তার, সেটা সে জানে। সে কেন পুরো শেখ বাড়ি জানে এটা। অনিরূপ অভদ্র একরোখা দুধে ধোয়া তুলসী পাতা নয়। অপরূপের হাতে এখনও কোনোদের ছবিগুলো। অনিরূপ কিছুক্ষণ মেয়েদের ছবিগুলোর দিকে তাকিয়ে হালকা হেসে ল্যাপটপের শাটার আবারও তুলে নিল। অপরূপকে বলল, ছবিগুলোর দরকার নেই আর। তোর ভাই ওই অতিভদ্র রমণীকে বিয়ে করছে এবং করবে। অপরূপ বিস্মিত হলো। অনিরূপের ঠোঁটের হাসি কেমন যেন অন্যরকম দেখাচ্ছে, একদম আলাদা, ভিন্ন। অপরূপ ভুরু বাঁকালো, কি পাকাচ্ছ তুমি? তোমার মাথায় বলো তো ভাইয়া, উল্টা সিধা করতে চাইছো কিছু? অনিরূপ ল্যাপটপের দিকে চেয়ে ধীমে আওয়াজে বলে, আজ থেকে যা হবে সব উল্টাই তো হবে, সিধা থাকার দিন শেষ। শেখবাড়িতে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। অনুরূপকে শেখবাড়ির ছেলেকে পাত্রী বিয়ে করবে না বলেছে, অভদ্র বলে গালি দিয়েছে। কথাগুলো ওয়াহিদা রীতিমতো মানতেই পারছেন না। ডাইনিং টেবিলে ওয়াহিদা এটা নিয়ে আলাপ করছেন অনিরূপের বাবা ওমায়েরদের সঙ্গে। ওমায়ের সব শুনে শান্ত স্বরে বললেন, খামাখা মেয়ের উপর রাগ করো না ওয়াহিদা, তোমার ছেলেকে তো তুমি চেনো, কখনোই ধোয়া তুলসী পাতা ছিল না সে। হয়তো মেয়ের সঙ্গে কোনো অভদ্রতা করেছে, মেয়ে রিজেক্ট করে দিয়েছে। বিয়ের আগে আসল রূপ দেখালে মেয়ে তো রিজেক্ট করবেই, এটাই ন্যাচারাল। ওয়াহিদা উমায়েদের কথায় আরও খেপে গেলেন। কাটা গায়ে নুনের ছিটা তার পড়ল। ওয়াহিদা বললেন, তুমি শুধু শুধু আমার ছেলেদেরই দোষ দেখো সব সময় ওমায়েদ। ওমায়েদ বললেন, আমি ফ্যাক্ট দেখছি, কার সত্যি দোষ আছে সেটা দেখছি। তুমি এটা নিয়ে ভেজাল করো না, মেয়ে হাতে আরও আছে। আমি কবির সাহেবকে বলে আরও মেয়ের ছবি আনাবো। ওয়াহিদা এতক্ষণ রাগি রাগি করে হাঁপিয়ে গেছেন। লম্বা শ্বাস ফেলে বললেন, আনো এখন, কি আর করার। অনিরূপ তখন মাত্র খেসে বসেছে। অপরূপ এদের কথা এতক্ষণ শুনে ভ্যাবলার মতো তাকিয়েছিল তাদের দিকে। সে এসবের মধ্যে নীরব শ্রোতা স্রেফ। অনিরূপ চেয়ারে বসতে অপরূপ জোরে জোরে বলতে লাগলো, ভাই মা মেয়ে দেখবে আরও, তোমার জন্য মেয়ের বন্যা বইয়ে দিবে মা বলেছে। অনিরূপ ভুরু কুঁচকে ওয়াহিদার দিকে তাকালো। অনিরূপের মন খারাপ ভীষণ। মনে মনে কথাটা ভেবে ওয়াহিদা অনিরূপকে সামলাতে বলল, মন খারাপ করবি না অনি, আমার কাছে এর থেকেও সুন্দর মেয়ের ছবি আছে, আমি তোকে দেখাচ্ছি। অনিরূপ ভুরু পাকালো, বলল, কার জন্য? তোর জন্য, ওয়াহিদার উত্তর। অনিরূপ খেতে খেতে বেশ স্বাভাবিক গলায় বলল, আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করছি মা, মেয়ে দেখো না আর। ওয়াহিদা বললেন, কিন্তু মেয়ে তো বিয়েতে মানা করলো। অনিরূপ হালকা হেসে মায়ের দিকে তাকালো, মৃদু হেসে বলল, কিন্তু আমি কি ওকে ছাড়ছি? অনিরূপ মিথ্যা বলেনি, সে সত্যি আশার পিছু ছাড়েনি, বরং জড়িয়ে নিয়েছিল আশাকে নিজের সঙ্গে আষ্টে পিষ্টে। আশা বিয়েতে রাজি ছিল না, পুরো ব্যাপারটা অনিরূপের কাছে মারাত্মক অপমানের ছিল। তাই অনিরূপ একটা খেলা খেলল, একটা গেম। রহমান সাহেব গত বছর চড়া সুদে গ্রামের মোড়লের থেকে প্রায় 30,000 টাকা ধার নিয়েছিলেন ধানের বীজ কেনার জন্য। সেই 30,000 টাকার সুদ এক বছরে এসে জমেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। টাকা পরিশোধ করার সময়ের পূর্বে আজ মোড়ল পুলিশ নিয়ে যখন আসলো রহমান সাহেবের বাড়ি, মাথায় রীতিমতো বাজ পড়ল রহমান সাহেবের। মোড়লের হাতে হিসেবের কাগজ, পুলিশের হাতে হ্যান্ডকাপ, সব দেখে রহমান সাহেব হতভম্ব হয়ে গেলেন। প্রতিবাদ করে বললেন, টাকা ফেরত দেওয়ার তো আরও 2 মাস সময় বাকি আছে মোড়ল সাহেব,
আমাকে সময় দিন দয়া করে। মোড়ল বিশ্রী হেসে পানের পিক মাটিতে ফেলে নখ দিয়ে দাঁত খুঁচিয়ে বলল, মাইয়ার বিয়া তো দিতে গেছিলা, টাকা না থাকলে বিয়ার সাহস কেমনে করো রহমান? মাইয়ার বিয়া তো ভাঙা দিলা, এখন ওই বিয়ার টাকা আমারে দাও, বাকি টাকার হিসাবও আজ করবা, নইলে দেখো তো কারে নিয়ে আসছি। মোড়ল পুলিশের দিকে হাসি মুখে তাকালো। নিধি বাড়ি নেই, পড়াতে গেছে বাচ্চাদের। আশা উঠোনে এত চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো। মোড়ল আর রহমানের মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখে আশা হতভম্ব, কিছুই বুঝতে পারলো না প্রথমে। এগিয়ে এসে পুলিশকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে স্যার? পুলিশ এমাদ গাছাড়া ভাবে হেসে বলল, তোমার আব্বা সুদে টাকা ধার নিয়েছে, টাকা তো ফেরত দিচ্ছে না, উল্টো মেয়ের বিয়ে দিতে টাকা খরচ করছে। মোড়ল সাহেব তার টাকা চাইছেন এখন, আমি আইনক লোক হিসেবে মোড়লকে সামান্য সাহায্য করছি শুধু। এমাদ বিচ্ছিরি হেসে আশার দিকে তাকিয়ে বলল। আশা তাজ্জব হয়ে বলল, আইনের লোক হয়ে সুদের টাকা চাইতে এসেছেন আপনি? লজ্জা করে না আপনার? এমাদ কিছু বলার আগে মোড়ল তেড়ে আসলো আশার দিকে, রেগে হিসিয়ে বলল, ও লজ্জা কেন করবে? টাকা দেওয়ার আগে তোমার আব্বারে বলা হয় নাই এটা সুদের ধার? বলা হয় নাই? জিগাও তোমার আব্বারে, সে তো জেনেই সুদের টাকা নিছে, এখন টাকা ফেরত দিবে। এখন আমাকে লজ্জা খুঁজো বাপ বেটি, মাস্তানি চলে এখানে? আশা রহমানের দিকে তাকালো। রহমান লজ্জায় মাথা নিচু করে আছেন। মেয়ের বারবার বারণ করা সত্ত্বেও সুদের আশ্রয় নিয়েছেন রহমান। মেয়েকে কি বলে এখন থামাবেন? আশা মনে মনে যে তার উপর ব্যথিত হয়েছে সেটা রহমান বুঝেন। আশা সত্যি হতাশ হলো ভীষণ। মুসলিম হয়ে সুদের টাকা ধার নেওয়া হারাম, অথচ সেটা তার আব্বা কত সহজে করে বসে আছে। আশা ভুরু কুঁচকে ফেলল। রহমানের দিকে দৃষ্টি তাক করে বলল, আব্বা, তুমি আবার সুদের টাকা কেন নিয়েছো? গ্রামে কি আর কেউ ছিল না? সুদ নেওয়া হারাম আব্বা, কতবার বলবো এটা? রহমান লজ্জিত ভঙ্গিতে মেয়ের দিকে চেয়ে বলল, আর কেউ টাকা দিতে চায় নাই, তাই বাধ্য হয়ে। আশা চোখ বুজে ফেলল অপমানের রাগে। রহমানকে আর কিছু বলার নেই আশার। মোড়ল সাহেব বললেন, বাপ বেটির আলাপ শেষ হইলে আমার টাকা ফেরত দাও এখন, আমি টাকা নিয়ে যাইগা। আশা এগিয়ে এলো দু কদম, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কত টাকা বাকি আপনার? মোড়ল হাতের হিসাবের খাতা দেখে বলল, 30,000 দেওয়া হয়েছে, আর 70,000 বাকি। আশা মাথা ঝুঁকালো। এত টাকা? যতটুকু ধার নিয়েছিল সেগুলো তো দেওয়া শেষ, এখন বাকি শুধু শোষণের সুদের টাকা। আশা পুলিশের দিকে এগোলো, বলল, আমাদের হাতে এখন আমার বিয়ের 50,000 আছে, এগুলো নিন, আমরা বাকি 20,000 পরে দিব, আমাদের সময় দেন প্লিজ। রহমান সাহেব মেয়ের কথা শুনে অবাক হলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশা, ওগুলো তোর আম্মার গয়না বেচার টাকা, এগুলো দিলে তোর বিয়ে কিভাবে দেব আমি? আমাকে সময় দিন মোড়ল সাহেব, আমি সব টাকা দিয়ে দেব, আমাকে মাত্র মাত্র 7 মাস সময় দিন দয়া করে। মোড়ল এসব শুনল না। রহমান সাহেবের এত কাকতুমিনতি সব একটুও কানে নিল না। বলা চলে কানে নিতে চায়নি বা সাহস হয়নি। উপরে যে মানুষটা আছে সে মানুষটারই হাতের পুতুল সেজে নাচছে ওরা শুধু। যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে, সেসব একে একে ঘটছে এই ক্ষেত্রে। এখানে মোড়ল, পুলিশ সবাই এক একজন অভিনেতা। রহমান আর আশার রিয়েলিটি শোয়ের এক একটা ক্যারেক্টার শুধুমাত্র। মোড়ল এবার সরাসরি পুলিশকে বলল, আপনি ওরে হ্যান্ডকাপ পরাইবেন, নাকি আমি আমার কাজ হাসিল করব? এমাদ রহমানের সাহেবের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে আশা চিৎকার করে বলে, সুদের টাকার উপর আইনের কোনো সাজা নেই, আপনি আমার আব্বা, হ্যান্ডকাপ কোন আইনের ভিত্তিতে পরাবেন? এমাদ কিছু বলার আগে মোড়ল বলল, মোড়লের আইনের ভিত্তিতে পরাইব। আইন নাই তো কি হইল, বানানো যাইব না? যাইব তো, আমরা বানাই নিব, তুমি চিন্তা করো না আশামা। আশা ফ্যাল ফ্যাল করে ফ্যাল ফ্যাল চোখে নিজের বাবার হাতে হ্যান্ডকাপ পরাতে দেখল। মোড়লের পাঞ্জাবির পকেটে একটা ছোট মাইক্রোফোন। মাইক্রোফোনে অনুরূপ সবার কথোপকথন শুনে বুঝে আর হাসে। আশা তার পিওর আশা। অতঃপর আশার শত চেষ্টার পরও রহমান সাহেবকে তুলে নিয়ে যায় পুলিশ। রহমান সাহেব সদরের থানাতে যাবেন। আশা তাই তড়িঘড়ি করে ঘরে ঢুকে বোরকা পরে চাবি দিয়ে ঘর তালা দিয়ে বাইরে আসে। আশা শহরে যাবে, আইনের অপরাধের একটা বিহিত করা লাগবে। এভাবে অন্যায়ভাবে রহমান সাহেবকে জেলে পাঠাতে পারে না কোনো আইন। আশা চাবি পাশের বাড়িতে দিয়ে আসে নিধির জন্য। নিধি এলে বলে যে আজকের ঘটনা। সব কিছু সামলে আশা তারপর একটা সিএনজি ভাড়া করে সদরের দিকে এগোয়। আশা থানার বেঞ্চে থতমত খেয়ে বসে আছে, মাথাটা ভন ভন করছে ভীষণ। নিধি বারবার বাড়ি থেকে কল দিচ্ছে, অস্থির হয়ে গেছে নিধি। দুবোন একা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে বুঝতে পারছে না। টাকা না দিলে এরা ছাড়বে না রহমান সাহেবকে। সুদের টাকার হিসাব লুকিয়ে ফেলা হয়েছে, এখন হিসেবের খাতায় যোগ হয়েছে রহমান ধার হিসেবে 1 লক্ষ টাকাই নিয়েছে। কি বিশ্রী হিসাব, কি নোংরা খেলা!
কত সুন্দর নিরপরাধ মানুষকে অপরাধের কাঠগড়ায় ঝুলিয়ে ফেলা হলো। আশার হাতে ফোন। শেষবার নিধির সঙ্গে কথা হয়েছে। নিধি সাপ সাপ বলে দিয়েছে কেস করার কথা, উকিল ভাড়া করার কথা, কিন্তু আশা জানে এসব কিছুই বৃথা। উকিল সে রহমানের মতো গরিব একটা পরিবারের কেস কেন নড়বে? কেস আদালতে উঠতেও প্রচুর টাকা চাই। অত টাকা দিয়ে কেস নড়ে আদৌ সফলতার হার খুব কম। তাছাড়া আশা কোথা থেকে পাবে এত টাকা? আশার কোনো উপায় না দেখে বাড়ি থেকে আসার সময় নিজের বিয়ের জন্য জমানো টাকা ব্যাগে করে এনেছিল। আরও 20,000 টাকা জোগাড়ের জন্য এনেছিল নিজের গলার চেন। এটা এখন বিক্রি করতে হবে। আশা তখন থানা থেকে বের হচ্ছিল। মাঝপথে ইমাদ চা খেতে খেতে আশার সামনে এসে দাঁড়ালো। আশা ইমাদকে দেখে ভুরু বাঁকিয়ে চাইল। ইমাদ বিশ্রী ভঙ্গিতে আশাকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে তাকায়। আশা আচমকা পথ আটকানোতে বিরক্ত হয়, তবুও পুলিশের লোক দেখে ভদ্রতা বজায় রেখে বলে, কিছু বলবেন? ইমাদ এক হাতে আশার হাত ধরার জন্য হাত বাড়ায়। আশা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। ইমাদ হালকা হেসে বলল, টাকা দরকার? ম্যানেজ হয়ে যাবে। শুধু শুধু আশার সরাসরি প্রশ্ন। ইমাদ আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে নোংরা হেসে বলল, আমার কটেজের সামনে এক রাত কটেজে দেখা করো, টাকার হিসাব মিলে যাবে। আশার রাগে অপমানে গা রিরি করে উঠল। শক্ত এক থাপ্পড় বসাতে ইচ্ছে হলো পুলিশ রূপী জানোয়ার ইমাদের গালে, কিন্তু আশা হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে আটকালো। পুলিশকে চর মারা মানে রহমান সাহেবের কেস আরও জটিল করে ফেলা। আশা বুদ্ধিমান, সেটা কখনো করবে না। আশা নিজের রাগ সংবরণ করে মুখ অপমানে আবারও লাল হয়ে গেছে। আশা শান্ত থাকার চেষ্টা করে হাঁপ ছাড়ে, কঠোর কণ্ঠে বলে দেয়, আপনার প্রস্তাব আমার লাগবে না, টাকা আমি জোগাড় করে নিতে পারবো। আশা কথাটা বলে দ্রুত টাকার ব্যাগ হাতে বেরিয়ে যায় থানা থেকে। আশা থানা থেকে বেরিয়ে যেতে একজন কনস্টেবল সবার থেকে লুকিয়ে অনুরূপকে কল লাগায়, স্যার, ম্যাম বোধহয় আজ টাকা জোগাড় করে ফেলবেন। কিভাবে এতগুলো টাকা? অনিরূপের বিস্মিত কণ্ঠ। ওনার বিয়ের জন্য জমানো টাকা আর চেন বিক্রি করবেন। অনিরূপ কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হাসলো। মেয়েটার মধ্যে দম আছে বলতে হবে, ভাঙবে তবু মচকাবে না। বিয়ের টাকা দিয়ে অনিরূপের হক মারতে চাইছে? অনিরূপের জাঁকজমক করে বউ ঘরে তোলার ইচ্ছাকে দমন করতে চাইছে রুট আশা। কিন্তু অনিরূপকে বিয়ের টাকা আশা কেন খরচ করবে? আশা সেটা করলে দ্য গ্রেট অনিরূপের গায়ে লাগবে না ব্যাপারটা? অবশ্যই লাগবে। অনিরূপ তাই হালকা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, টাকা ছিনতাই করাও। ছিনতাই? কনস্টেবল অবাক প্রশ্নে। হ্যাঁ, অনুরূপের শান্তি উত্তর। কনস্টেবল বলল, এতগুলো টাকা হারিয়ে গেলে ম্যাম মুচড়া যাবেন স্যার। হারাবে না টাকা, ম্যামের হাজবেন্ডের কাছেই জমা থাকবে, সময় হলে পেয়েও যাবে। এখন যা বলে দিয়েছি করো। ঠিক আছে স্যার, আমি লোক লাগাচ্ছি। অনিরূপ কল কাটতে গেলে কনস্টেবল হঠাৎ কিছু একটা বলার জন্য উসকুস করে ওঠে, স্যার, একটা কথা বলবো। কি? স্যার, ইমাদ স্যার। কনস্টেবল থামে, সতর্ক দৃষ্টিতে আশপাশ একবার দেখে তারপর মোবাইল আবার কানে রেখে ফিসফিস করে বলে, ইমাদ স্যার ম্যামকে কুইঙ্গিত দিয়েছেন আজ। সঙ্গে সঙ্গে অনুরূপের হাসি হাসি মুখ বদলে যায়, ভুরু কুচকে যায়, হাতের ফাইল টেবিলে রেখে সম্পূর্ণ মনোযোগ দেয় ফোনে। তীর্যক কণ্ঠে জিজ্ঞেস করে, কী ইঙ্গিত দিয়েছে? কনস্টেবল লালা দিয়ে গলা ভেজানোর চেষ্টা করে, অনিরূপকে বলা উচিত হবে। এরপর যদি কোনো ধ্বংসলীলা চালায়? অনিরূপের রাগ সম্বন্ধে কে জানে না। বলো কি হয়েছে? অনিরূপ আবার ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো। কনস্টেবল থামে, শুকনো গলায় বলে, ম্যামের টাকা তিনি দেবেন যদি ম্যাম এক রাত। কনস্টেবলের আর কিছু বলা লাগলো না। অনিরূপ টেবিলে জোরে এক থাবা দিয়ে উঠে দাঁড়ায়। রাগে কপালের নীলরক ফুলে উঠেছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ওই পোষা কুকুর কিভাবে নিজের মালিকের দিকে হাত বাড়াচ্ছে। অনিরূপ নিজের রাগ দমিয়ে রাখে, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে তারপর মুখ চোখ লাল করে অনিরূপ শুধু এইটুকু বলল, ইমাদ যেন কখন থানা থেকে বেরো। আশার হাতে টাকার ব্যাগটা শক্ত করে ধরে রাখা। সে এই মুহূর্তে একটা পরিচিত সোনার দোকান থেকে গলার চেন বিক্রি করে সবে 15,000 টাকা ফেরত পেয়েছে। বাকি থাকে আরও 5,000 টাকা, সেটুকুও এখন জোগাড় হয়নি। চোখে মুখে অন্ধকার দেখছে আশা। কি করবে, কোথা থেকে জোগাড় করবে টাকাগুলো? ভেবেছে নিধিকে জিজ্ঞেস করবে। পরপর মনে হলো নিধির কাছে যেটুকু জমানো ছিল সেটা সেদিন পাত্রপক্ষ আসায় তাদের আপ্যায়নে খরচ করে ফেলা হয়েছে। হঠাৎ করে মনে মনে আসা অযথায় চূড়ান্ত বিরক্ত হলো অনিরূপদের উপর। ওই অভদ্র লোকটা যেদিন থেকে আশার জীবনে এসেছে সেদিন থেকে যেন দুর্ঘটনা আশার জীবন থেকে যাচ্ছেই না। অভিশাপ হয়ে এসেছিল সে আশার এই সাধারণ সরল জীবনে। আশা ঠিক সঠিক ভেবেছিল। হয়তো সেদিন আশা বোঝেনি, তার মনে মনে বিরক্ত রাগ নিয়ে যেই অনিরূপকে অভিশাপ বলে আখ্যায়িত করেছিল, বাস্তবে সত্যিই সত্যিই সে একটা কাল অভিশাপ হয়ে এসেছিল আশার জীবনে। অনিরূপ বলে না আশাকে
পিওর আশা। জীবন গল্পে আশাকে যতটা প্রতিবাদী করেছে, কঠোর নারী বানিয়েছে, বাস্তবতার একটা পর্যায়ে সেই একই আশা অনিরূপের ভাষ্যমতে সত্যিকারের পোর আশা বানিয়ে ফেলবে। সেটা কেই বা জানতো? কেউ না। তেমনি গল্পের আশাও জানেনি। আশা মনে মনে জীবনের মোড় সম্পর্কে ভাবতে ভাবতে ফুটপাত ধরে হাঁটছিল। টাকার ব্যাগ এখনো হাতে শক্ত করে চেপে রাখা। মনে মনে কিছুটা ভয়ে আছে আশা। মেয়ে মানুষ এতগুলো টাকা নিয়ে রাস্তায় বেরিয়েছে, কখন কোন অঘটন ঘটে বলা যায় না, মুশকিল। আশা আশপাশ দেখে এই গলিটা পেরিয়ে একটু হাঁটলেই থানা মিলবে। আশা তাই দ্রুত হাঁটা ধরে, কোনো মতে নীরবে এই গলুটুকু পার করলেই বাঁচে। গলির মুখে পেরোনোর আগেই হঠাৎ আশার সামনে তিনটা মোটর বাইক এসে ঘিরে ধরে। আশার পথ রোধ করে দাঁড়ায় মোটর বাইক দিয়ে। আশার মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যায়। টাকার ব্যাগটা বোরকার ওড়নার নিচে লুকিয়ে মোটর বাইক পাশ কাটিয়ে যেতে চাইলে একটা হেলমেট পরা ছেলে মোটর বাইক থেকে নেমে আশার পথ আটকে দাঁড়ায়। আশা থমকে যায়। এমন পরিস্থিতিতে আশা কখনো পড়েনি, তাই জানে না সে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আশা নিজের ভেতরের ভয়টুকু সেই ছেলেগুলোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই কণ্ঠে যথার্থ সাহস ঢেলে কঠোর কণ্ঠে বলে, এসব কি হচ্ছে? পথ ছাড়ুন আমার, আমি কিন্তু লোক ডাকবো। একটা হেলমেট পরা ছেলে আশাকে আপদমস্তক দেখে কুড় হেসে বলল, লোক ডাকবে? ডাকো, বাঁচাও বাঁচাও বলো। হিরোইন, এটা বাংলা সিনেমা নয় যে ডাকলেই তোমার নায়ক চলে আসবে। এটা বাস্তব, অ্যান্ড বাস্তবে আমরাই নায়ক, আর কোনো নায়ক আসবে না আমাদের রুখতে। ভালোই ভালোই বলছি, সাথে যা যা আছে চুপচাপ দাও। আমি গায়ে হাত তুলতে চাই না, কিন্তু যদি উল্টাপাল্টা করেন। কথাটা বলে আশার দিকে দু কদম এগিয়ে আসে হেলমেটধারী ছেলেটা। আশা ভয়ে নিজের বোরকা চেপে ধরে ছেলেটার দিকে শক্ত মুখে চায়। মুখ দেখা যাচ্ছে না এদের কারোরই, সবার মুখে কালো হেলমেট পরা। আশা মনে মনে পালানোর পথ খুঁজছে। একটা লম্বা উঁচু ছেলে আশার কাছে ঘনিষ্ঠ হয়ে ফিসফিস করে বলল, আপনার গা বোরকার আড়ালে কেমন আন্দাজ করে লোম গাড়িয়ে যাচ্ছে। স্যার, এটাকে কি দেখে? স্যার, এটাকে কি দেখে? সঙ্গে সঙ্গে পাশ থেকে আরেকটা ছেলে ওই ছেলেটার হেলমেটে নিজের হাতের ছুরি ঘষে ছেলেটার আশার থেকে চোখ সরিয়ে ওই ছেলেটার দিকে রাগ নিয়ে তাকায়। দুটো ছেলের চোখে চোখে কথা হয়, একজন অপরজনকে চোখের ইশারায় সাজায়। এদের এসব কিছু আশার আবছা লাগছে ভীষণ। স্যার? কে স্যার? দুটো ছেলের চোখে চোখে সাবধানী বানিয়ে সময়টা আশা কাজে লাগায়। টাকার ব্যাগ শক্ত করে চেপে এক দৌড়ে ছেলেদের মাঝখানে কোণা দিয়ে বেরিয়ে ছুটতে গেলেও একটা ছেলে সঙ্গে সঙ্গে আশার বোরকা ওড়না টেনে ধরে, আশার মুখে রুমাল চেপে ধরে। আশা কিছু সময় ধস্তাধস্তি করে একটা পর্যায়ে জ্ঞান হারায়, ছেলের গায়ে লুটিয়ে পড়ে। ছেলেগুলো আশাকে মাটিতে আলগোছে শুইয়ে টাকার ব্যাগটা আশার ওড়নার নিচ থেকে হাতে নেয়, তারপর কল লাগায় কাউকে। স্যার, টাকা পাইছি। ওর অবস্থা কি? ম্যাম বেহুশ হয়ে গেছেন। হাসপাতালে আনো, আমি হাসপাতালে আছি। ওকে স্যার। স্যার, টাকাগুলো? নজর দিবে না ওই টাকায়, যত হাজার আছে পুরোপুরি আমার কাছে জমা চাই। ওকে স্যার। স্যার, ম্যামকে কি মোটর বাইকে? আমি গাড়ি পাঠাচ্ছি। কল কেটে ছেলেগুলো একে অপরের মুখের দিকে যায়। এই বোরকা আলীর মধ্যে দ্য গ্রেট অনিরূপ কি এমন দেখেছে কে জানে। তবে মেয়েটার মুখটুকু দেখা যাচ্ছে, শ্যামলা গরনের সিমসাম চেহারা। শরীরের মেদ হয়তো তেমন নেই, ততটা সুন্দর না হলে চেহারায় কেমন যেন আকর্ষণ আছে একটা। ছেলেগুলো একে অপরের মুখের দিকে চায়। একটা ছেলে তো বলেই ফেলল, কিরে, খাবি ওকে? সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে আরেকটা ছেলে রেগে বলল, মরার শখ নাই আমার, মাইয়া আরও আছে। সারের মালে হাত দিলে জাহান্নামে হয়ে যাবে জিন্দিগি। তোর নজর শুধরা, মনে নেই আগের কথাগুলো? আগের কথাটা মাথায় আসতে ছেলেটা শুধরে গেল। ফাঁকা ঢোক গিলে আশার দিকে একবার চেয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। হাসপাতালের একটা বেডে বেহুশ হয়ে পড়ে আছে আশা। আশার হাতের পালস, ভুরু কুঁচকে ভীষণ মনোযোগ দিয়ে দেখছে একটা লম্বা চওড়া পুরুষ। পালস কিছুটা ধীর চলছে, কিন্তু আশঙ্কা নেই। যেমন ভেবেছে তেমনটাই হচ্ছে। ডাক্তার আশার অসুস্থ মুখের দিকে চেয়ে রইল কিছু সময়। সেভাবেই গাঢ় চোখে চেয়ে পাশে থাকা নার্সকে বলল, জ্ঞান ফিরবে আর কিছু সময়ের মধ্যেই। পাগলামি করলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবে। নার্স মাথা দুলালো, জি স্যার। ডাক্তার বেরিয়ে গেলেন। কথা মতো আশার জ্ঞান ফিরল 10 মিনিটের মধ্যে। আশা চোখ খুলল ভীষণ কষ্টে। সারা গা অবশ লাগছে, মাথাটা ঝিম ধরে আছে। মনে হচ্ছে আশা কোনো নেশা খেয়ে পড়ে আছে বেডে। আশা প্রথমে হাঁ করে সিলিংয়ের দিকে কিছু সময় চেয়ে থাকলো। কিছু বোধ হচ্ছে না আপাতত ওর, যেন একটা ঘোরে আছে। কিছু সময় পর সমস্ত নার্ভ কাজ করা শুরু করলো আশার। আপনা আপনি আশার চমকে শোয়া থেকে উঠে বসলো। বেডের চারপাশে পাগলের মতো হাতড়ে দেখিয়ে বিড়বিড় করতে লাগলো, টাকা, আমার টাকা, আমার টাকা কোথায়?
আশা রীতিমতো পাগলের মতো নিজের আশপাশে টাকা খুঁজছে। নার্স আশাকে পাগলামি করতে দেখে দৌড়ে এসে আশাকে ধরল দু হাতে। আশা নার্সকে জিজ্ঞেস করলো, আপনি আমার টাকার ব্যাগ দেখেছেন? একটা কালো রঙের ব্যাগ। আমার আব্বার টাকা ওগুলো। আব্বা জেলে, আমার টাকা। নার্স আশাকে বেডে শোয়ানোর চেষ্টা করে বলল, ম্যাম, আপনি এখানে কোনো টাকা নিয়ে আসেননি। আপনি বেহুশ অবস্থায় এখানে এসেছেন। আশা থমকে যায়। তার সাথে কোনো টাকা ছিল না। তাহলে ওই ছেলেগুলো আশার টাকা ছিনতাই হয়ে গেছে। অতগুলো টাকা। আসল পাথরের মতো নার্সের দিকে চেয়ে রইল কিছু সময়। তারপর দুর্বল গলায় জিজ্ঞেস করলো, আমাকে এখানে কে এনেছে? নার্স তাকে শিখিয়ে দেওয়া বলি আওড়ালো, আমাদের ডিরেক্টর স্যার। উনি রাস্তায় আপনাকে বেহুশ দেখে এখানে নিয়ে এসেছেন। উনিই আজ আপনার চিকিৎসা করেছেন। আশা চুপচাপ বেডে হেলান দিয়ে বসে রইল। কি বলবে বুঝতে পারছে না। ওই টাকাগুলো আশার সম্বল ছিল। এখন মরে গেলেও আশার ও অকাত নেই অতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা। ৭০,০০০ টাকা জোগাড় করা মুখের কথা না। আশা কোথায় যাবে? বাড়িও বিক্রি করতে পারবে না, কারণ বাড়ি একা রহমান সাহেবের না। আশাদের চাচার অংশ আছে বাড়িতে। চাচা কিছুতেই বাড়ি বিক্রি করতে দিবেন না। কি করবে আশা? আশা আশপাশ খুঁজে নিজের মোবাইল খুঁজলো, সেটাও পেল না। মোবাইলও নিয়ে গেছে ওই হারামজাদাগুলো। রাগে আশার গা রিরি করছে শুরু থেকে। ইচ্ছে করছে হাসপাতালের সব কিছু ভেঙে তছনছ করে ফেলতে। নার্স কিছু সময় শান্ত আশাকে দেখলো, তারপর নরম গলায় বলল, আপনার খাবার রাখা আছে, খেয়ে নেবেন। খেয়ে ওষুধ নিতে হবে আপনার। আশা দূরে টেবিলের উপর ঢেকে রাখা খিচুড়ির প্লেট দেখে ছোট্ট করে শ্বাস ফেলল। তারপর নার্সের দিকে চেয়ে দুর্বল গলায় বলল, আমি আপনাদের ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে চাই, যে আমাকে এখানে এনেছেন। নার্স মাথা দুলালো, আমি ডাকছি স্যারকে। নার্স চলে গেল। আশা বেডে হেলান দিয়ে চুপচাপ সামনে তাকিয়ে রইল। চোখগুলো তার শান্ত নদীর মতো স্থির টলটলে। একটু পর কেবিনের দরজায় টোকা পড়ল। একটা দুটো, তারপর শেষ টোকা। আশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে গায়ের হেজাব ঠিক করে বলল, আসুন। একজন সাদা অ্যাপ্রন পরা ডাক্তার ভেতরে ঢুকলো। আশার সামনে থেকে নজর সরিয়ে লোকটার দিকে তাকালো। মুহূর্তেই চমকে গেল। লোকটাকে চেনে আশা। ওর চোখ দুটো বিস্ময়ে মোটা মোটা হয়ে গেল। নিজের অজান্তেই বিড়বিড় করলো আশা, অনিরূপ। অনিরূপ কুড় হাসল। এগিয়ে এসে আশার পাশে চেয়ারে বসে অবাক বিস্মিত আশাকে চোখ ভরে দেখতে থাকলো। আশা ফাঁকা ঢোক গিলে। শুষ্ক ঠোক জিহ্বা দিয়ে ভিজিয়ে দুর্বল গলায় বলে, আপনি আপনি আমাকে এখানে? অনিরূপ হালকা হাসল। চেয়ারে হেলান দিয়ে পা দুটো আরাম করে ছড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি এনেছি। তুমি বেহুশ হয়ে পড়েছিলে রাস্তায়। আশা শোনে। তারপর হঠাৎ অনিরূপের দিকে চেয়ে একটা ছোট্ট হোপ পেয়ে বসেও। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনি আমার পাশে কোনো টাকার ব্যাগ দেখেছেন? একটা কালো রঙের ব্যাগ। অনিরূপ কিছু সময় আশার চোখে মুখে লেগে থাকা খুশির দিকে চেয়ে থাকে। আশা কতটা উচ্ছ্বাস নিয়ে অনিরূপের দিকে চেয়ে আছে। অনিরূপ কিছু সময় আশার দিকে চেয়ে তারপর নজর লুকিয়ে জবাব দেয়, না, দেখিনি। আশা খুশি খুশি মুখে আবারও আধার নেমে আসে। অনিরূপ সব কিছুই দেখে। আশা আবারও চুপচাপ বসে থাকে। অনিরূপ আশাকে কিছুক্ষণ দেখে নিজেই কথা তোলে, আমাদের আবারও দেখা হলো, হোক বিচ্ছিরিভাবে, বাট দেখা তো হলো। আশা স্থির চোখে সামনে চেয়ে ম্লান গলায় জবাব দিল, আমি চাইনি। আমি জানি তুমি চাওনি, বাট দেখা হয়েছে সেটা স্বীকার করতে হবে। আশা জবাব দিল না। অনিরূপ কিছু সময় আশার দিকে চেয়ে রইল। তারপর একসময় প্রশ্ন করলো, আমার শহরে হঠাৎ কেন এলে? ছেড়েই তো এসেছিলাম তোমাকে, তোমার ওই অজপাড়া গায়ে। অনিরূপ মিথ্যা বলল কি অবলীলায়? আশা থামে, দীর্ঘশ্বাস ফেলে আবারও চুপ হয়ে যায়। উত্তর দিল না। অনিরূপ ধৈর্য ধরে সময় দিল আশাকে। সে জানে আশা যে সময়টা পার করছে সেটা টাফ একটা সময়। আশা অনেকটা সময় পর ধীর গলায় বলতে শুরু করে, রহমান সাহেবের জেলে যাওয়ার কাহিনী, মোড়লের অন্যায়ভাবে মামলা সাজানো, নিজের বিয়ের টাকা চেন বিক্রি, সব টাকা ছিনতাই হওয়া। পুরো ঘটনা আশা ধারাবাহিকভাবে বলে। এগুলো আশা অনিরূপকে কেন বলল, হয়তো আশা নিজেও জানে না। হয়তো আশা মনের মধ্যে অপরাধবোধ, আত্মগ্লানি দূর করতে চেয়েছিল। হয়তো আশা ভেবেছিল টাকাগুলো ছিনতাই হওয়ার পেছনে ওর নিজের দায়িত্বহীনতাই দায়ী। আশা সব বলে কিছুটা সময় থামে, তারপর অনিরূপের দিকে চেয়ে মিলান গলায় বলে, এতগুলো টাকা আমি হারিয়ে ফেললাম। এখন আমার দায়িত্বহীনতার মাসুল আব্বাকে দিতে হবে। ওরা জেল থেকে ছাড়বে না আব্বাকে। কি করব আমি? কি করব? আশা কথাটা বলে দুহাতে নিজের মুখ শক্ত করে চেপে জোরে জোরে শ্বাস ছাড়তে থাকে। আশা কাঁদতে চাইছে না, অথচ নিজেকে শান্ত রাখতে পারছে না। অনিরূপ আশার দিকে চেয়ে রইল। কনস্টেবলের কথাই ঠিক, আশা সত্যি সত্যি একদম ভেঙে পড়েছে। নিজেকে শান্ত করে রাখা অসম্ভব চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যেই অস্থির হয়ে যাচ্ছে। অনিরূপ আশার অস্থিরতা বাজ পাখির ন্যায় সূক্ষ্ম নজরে দেখে তারপর বেশ সময় নিয়ে বলে ওঠে, আমি তোমাকে সাহায্য করব আশা।
আমি তোমাকে সাহায্য করব আশা। দু হাতে মুখ চেপে বসেছিল আশা। ফিনফিনে শরীর কাঁপছে থেমে থেমে। অনিরূপের কথা শুনে মাথা তুলে টলটলে চোখে অনিরূপের দিকে চাইল। অনিরূপের ঠোঁটে তীর্যক হাসি, চোখে শকুনি নজর। আশা কিছুটা থমকে যায়, থেমে থেমে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে সাহায্য করবেন? অনিরূপ কোর হেসে আশাকে দেখে। আশার চোখে মুখে স্বল্প হলেও উচ্ছ্বাস লেগে গেছে। অনিরূপ আশার দিকে ঝুঁকে আসে। আশা স্থির চোখে অনিরূপের ঠিক চোখের দিকে চেয়ে আছে। অনিরূপের চোখ নীলাভ। ওই চোখের মনি ভীষণ অন্যরকম। ওই চোখে চেয়ে জানতে চায় অনিরূপ কি বলতে চাইছে। অনিরূপ আশার ঠোঁটের দিকে চেয়ে হাসকি আওয়াজে শোধালো, ৭০,০০০ টাকা দরকার তোমার। আমি সবটুকুই দিব তার বদলে। বদলে? আশার ভুরু পাল্টা প্রশ্ন। অনিরূপ আশার ঠোঁটে নেশালো চোখ রেখে মিষ্টি গলায় বলল, বিয়ে করতে চাই তোমায়। দ্য গ্রেট অনিরূপ শেখ জয়ের বউ হবে তার বদলে। সিম্পল। আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকে, পরপর পুরো ব্যাপারটা মাথায় ঢুকে বিদ্যুতের গতিতে। আশা চূড়ান্ত রেগে অনিরূপের বুকে ধাক্কা দিয়ে তাকে নিজের থেকে সরিয়ে ফেলে। আশার হঠাৎ ধাক্কায় অনিরূপের অ্যাপ্রনের বোতাম খুলে নিচে পড়ে যায় একটা। অনিরূপ মাটিতে পড়ে থাকা বোতামের দিকে চেয়ে হালকা হেসে আশার দিকে চায়। তার চোখে মুখে আত্মবিশ্বাস। আশা রাজি হবেই সেটা যেন সে আগে থেকেই জানে। আশা এখন রাগ করছে, সেসব নস্যি লাগছে অনিরূপের কাছে। আশা অনিরূপের অমন হাসি খুশি মুখ দেখে সহ্য করতে পারছে না। রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ৭০,০০০ টাকায় কিনতে চাইছেন আপনি? আর কত নিচে নামবেন আপনি বলুন? অনিরূপ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বসলো। ভীষণ ধৈর্য নিয়ে আশার দিকে তাকালো, যেন সে জানে আশা রাজি না হয়ে যাবেটাই বা কোথায়। অনিরূপ হালকা হেসে বলল, কিনতে চাইছি। বলো বিয়ে করতে চাইছি। আশা রাগে রীতিমতো অন্ধ। হাতের স্যালাইনের নখ খোলার চেষ্টা করে বলল, থাকলো অনেক করেছেন আমার জন্য। এখন বিয়ে করে আমার লাইফ আর জাহান্নাম বানানোর কোনো দরকার নেই, থ্যাংক ইউ। আশা অধক্ষ হাতে স্যালাইন খোলার চেষ্টা করছে, যার ফলে হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। আশার হাতে রক্ত দেখে অনিরূপ চমকে উঠে দৌড়ে এগিয়ে এসে আশার হাত চেপে ধরল, তারপর ধীর হাতে যত্ন নিয়ে স্যালাইন খুলে দিল। আশা এই সময়টায় রেগে অন্য পাশে চেয়েছিল, একবারও অনুরূপের দিকে ফিরেও চায়নি। ঘেন্না হচ্ছে এই অমানুষকে দেখতে। অনিরূপ স্যালাইন খুলে অপেক্ষা করলো। আশা বেড থেকে দুর্বলভাবে উঠে দাঁড়ালো, গায়ে এখন অনেকটাই বল পাচ্ছে। আশা অনিরূপের দিকে চেয়ে তেজি কণ্ঠে বলল, এই যে ছেড়ে যাচ্ছি, এই জীবনে যেন আপনার মুখটা আর না দেখি। এটুকু দয়া আমার উপর দেখালেই আমি খুশি হব। আশা কথাটা বলে বেরিয়ে যেতে চায় হাসপাতাল থেকে। হঠাৎ পেছন থেকে অনিরূপ ভুরু কুঁচকে বলে বসে, হাসপাতালের বিল মিটিয়ে তারপর যেও। আশা চমকে পেছনে অনিরূপের দিকে চায়। অনিরূপের ঠোঁটে সাধারণ হাসি, যেন সে হাসছে আশার অসহায়ত্বের উপর, আশার দুর্ভাগ্যের উপর। আশা থামে, ফাঁকা ডোক গিলে জিজ্ঞেস করে, বিল কত এসেছে? অনিরূপ গাছাড়া ভাবে বলল, রিসেপশন থেকে জেনে নিও। আমার পেশেন্ট আছে, তোমার পেছনে আর সময় নষ্ট করার মতো আমার হাতে সময় নেই, আসি আমি। অনিরূপ আশাকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। হয়তো আশার জন্য জানেই না সে নিজে থেকেই নয়, বরং দ্য গ্রেট অনিরূপের ষড়যন্ত্রে কাদায় পিছলে পড়েছে। আশা চুপ থাকলো কিছু সময়, কিছু বলল না। তারপর দীর্ঘশ্বাস ফেলে রিসিপশনের দিকে হাঁটা ধরল। রিসিপশনে গিয়ে শুনে 4 ঘন্টার বিল এসেছে 7,000 টাকা। একথা শুনে আশা রীতিমতো হম্বিতম্বি শুরু করলো। এটুকু সময়ে এতটা বিল? অরাজকতা হচ্ছে। আশা রিসিপশনের মেয়েটাকে জিজ্ঞেস করলো, এত বিল কেন আসবে? আপনার হাসপাতাল চালান নাকি ডাকাতি করেন? রিসিপশনিস্ট বলল, এটা ভিআইপি হাসপাতাল ম্যাম, এটুকু আসবেই। আশা আর কথা বাড়ালো না। এত টাকা দেওয়ার সাধ্য তার এখন একটুও নেই, হাতে 1 পয়সাও নেই। দিবে কিভাবে 7,000 টাকা? আশা থামলো, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা কল করতে চাইছি। রিসিপশনিস্ট আশার দিকে তাকালো। স্যারের জন্য এই মিষ্টি মেয়েটাকে এত দুর্দশা পোহাতে হচ্ছে, ওর মায়া হচ্ছে এখন আশার উপর। রিসিপশনিস্ট নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, কথা বলুন। আমার ফোন বেশি ব্যালেন্স নেই, অল্প সময় কথা বলতে পারবেন। আশা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। হাসার চেষ্টা করে মেয়ের থেকে ফোন নিয়ে সোফায় বসলো। প্রথম কলটায় নিধিকে করলো। আপাকে নিধি কল করলে আশা বলল, আপা আমি আশা বলছি। নিধি অবাক, আশা আশা তোকে আমি কতবার কল করেছি, তোর ফোন কোথায়? বারবার বন্ধ দেখাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো আশা? আশা থামে, ক্লান্ত গলায় জবাব দেয়, আব্বাকে বোধহয় বাঁচাতে পারবো না আপা। নিধি হতভম্ব হলো, ভয়ে আতঙ্কে বলে বসলো, মানে ওরা আব্বাকে আঘাত করেছে, তুই টাকা জোগাড় হয়েছে আশা?
আশা জবাব দিল, না আমি পারিনি আপা। হাঁপাতে হাঁপাতে বলল আশা। নিধির মনে হলো দিলটা কেউ কামড়ে ধরলো। আতঙ্কে নিয়ে বলল, মানে তুই তো বললি তোর কাছে সব টাকা আছে, এখন টাকা কোথায়? ছিনতাই হয়ে গেছে, লম্বা নিঃশ্বাস নিয়ে জবাব দিল আশা। কি? ছিন? নিধি চুপ হয়ে যায়। আশা থামে, গলাটা জ্বলছে আশার, কথা বলতে পারছে না, পানির পিপাসা পাচ্ছে বড্ড। আশা থেমে থেমে বলল, আপা বাড়িটা বিক্রি করা যায় না কোনোভাবে? তুমি একবার কথা বলবে চাচার সাথে? নিধি শোনে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচাকে কল করেছিলাম আমি, পুরো কথা না শুনে গালাগালি দিয়ে ফোন কেটে দিয়েছে। আশা কি বলবে? শরীরের সঙ্গে মনটাও এবার একদম দুর্বল হয়ে আছে। আশার কথার মধ্যে নিধি বলল, আমাদের হাতে আর কিছু নেই আশা, আব্বার জামিন করার জন্য অনেক টাকার প্রয়োজন, কমপক্ষে 50,000। ওগুলো তো তুই হারিয়ে ফেললি। আশা কিছু বলল না, ধিমে আওয়াজে বলল, আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। আমার জন্য একটু দোয়া করিও আপা, আল্লাহ যেন আমাকে সঠিক পথ দেখায়। আশা কল কাটে। রিসিপশনিস্ট মেয়েকে তার ফোন দিয়ে সোফায় বসে থাকে চুপচাপ। কিছু একটা ভাবছে, গভীর কোনো সিদ্ধান্ত নিচ্ছে। মুখটা দুহাতে চেপে মাথা নিচু করে আছে। আশেপাশের লোকেরা যে আসছে, আশার দিকে একবার হলেও চোখ পড়ছে। মেয়েটাকে কিসের এত দুঃখ তার? আশা এলোমেলো আজ পুরোপুরিভাবে অবিন্যস্ত করে ছেড়েছে অনিরূপকে। অনিরূপ কম্পিউটারের সামনে বসে আশাকে দেখে চলেছে। মেয়েটা হারবে না, জানে অনিরূপ, কিন্তু অনিরূপ চায় আশা হেরে যাক। আশা হারলেই অনিরূপের জিত। এই হার জিতের খেলায় অনিরূপ বুঝল না কতটা ঠিক, কতটা বিশ্রীভাবে সে আশাকে ভেঙে চুরে দিয়েছে। অনিরূপ বাপাসের বুকে হাত চেপে চেয়ারে হেলান দিয়ে বিড়বিড় করে, পিওর আশা, না আশা বড়ি। জেদ করে নিজেই নিজের সর্বনাশ ডাকলে, আমি অনিরূপকে ডাকলে, কিন্তু জেনে রাখো তুমি একটা দুর্দান্ত চতুর মেধার স্বামী পেতে যাচ্ছ। অনিরূপ কেবিনে বসে আজকের কিছু রিপোর্ট দেখছে, সামনে বসা তাদের হাসপাতালের মার্কেটিং ম্যানেজার। অনিরূপ রিপোর্টে একবার চোখ ঘুরিয়ে নিয়ে বলল, রিপোর্ট করার সংখ্যা বাড়াও, আর প্রতিটা টেস্টে এখন থেকে 600 টাকা এক্সট্রা চার্জ করবে। ম্যানেজার থমথমে চেহারার মতো দিল, স্যার একজন রুগী এত টাকা কিভাবে দেবে? এমনিতেই আমাদের হাসপাতালে সব কিছুর জন্য টাকা অনেক বেশি চার্জ করা হচ্ছে, রুগী হারাবো আমরা এমন করলে। অনিরূপ রিপোর্ট থেকে চোখ তুলে আর চোখে ম্যানেজারের দিকে তাকালো। ওই চোখে যেন লেখা, আর একটা বাড়তি কথা বলে চাকরি ফুরুত। ম্যানেজার অমন বাঘের চাহনি দেখে সঙ্গে সঙ্গে মুখটা ফ্যাকাশে করে বলল, সরি স্যার, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেব। অনিরূপ আর কিছু বলা লাগলো না, চুপচাপ বাকি রিপোর্ট দেখতে থাকলো। তাদের কথার মধ্যে দরজায় টোকা পড়ল। অনিরূপ রিপোর্টটার দিকে চেয়ে ভেতর থেকে মৃদু হেসে বলল, আসো আশা। আশা দরজা খুলে ভেতরে ঢুকলো নত মুখে। অনিরূপ আশাকে দেখে তীর্যক হাসলো। ম্যানেজারের দিকে চোখ দিতে ম্যানেজার আশার দিকে একবার চেয়ে উঠে দাঁড়ালো। অনিরূপকে বলল, আসি স্যার। কথাটা বলে সুরসুর করে বেরিয়ে গেল অনিরূপের ব্যক্তিগত কেবিন থেকে। আশা এখনো দাঁড়িয়ে আছে। অনিরূপ রিপোর্টটা রাখলো টেবিলে, চেয়ারে হেলান দিল তার ইজি চেয়ার, পেছনের দিকে ঝুঁকে গেল। অনিরূপ তার সামনের চেয়ার দেখিয়ে বলল, বসো। আশা চুপচাপ বসলো চেয়ারে। অনিরূপ পানির গ্লাস এগিয়ে দিল। আশা গ্লাসটা হাতে নিল, তারপর কিছু সময় পর পানি না খেয়ে গ্লাস আবার জায়গায় রেখে দিল। অনিরূপ আশাকে দেখতে থাকে, ঠোঁটে এখনও তার উপহাসের হাসি লেপ্টে আছে। আশা কিছুক্ষণ পর থেমে থেমে বলল, আমি রাজি। অনিরূপ শোনে, ভুরু পাকায়, তারপর ভুলে যাওয়ার অভিনয় করে বলল, কি সাহায্য? ওটার মেয়াদ শেষ। তখন বলেছিলাম, তখন মেয়াদ ছিল, 2 ঘন্টা পর আমার মুড পাল্টে গেছে। আশা অনিরূপের এভাবে গিরগিটের মতো রূপ পাল্টে যেতে দেখে ভুরু কুচকায়, চূড়ান্ত বিরক্ত হয়ে বলে, ঠিক আছে আমি আসছি। কথাটা বলে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে ওঠার চেষ্টা করলে অনিরূপ দ্রুত উঠে টেবিলের ওপাশ থেকে আশার হাত চেপে ধরল। হাতে বাধা পড়ায় আশা চমকে ওঠে। অনিরূপের থেকে দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে ভুরু কুচকে তাকায় অনিরূপের দিকে। অনিরূপ আশার তাকানো দেখে শুধরে নিজের হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে বলল, আমি মজা করছিলাম, বসো, বসে কথা বলে। আশা তেরা চোখে অনিরূপকে পর্যবেক্ষণ করে, বেয়াদব লোক। আশার এমন একটা অবস্থা, এটা মজা করার সময়? কাণ্ডজ্ঞান নেই। আশা তবুও চুপচাপ বসলো। অনিরূপ বলল, বিয়ে করবে আমায়? কি সুন্দর একটা বাক্য, পবিত্র একটা প্রস্তাব, অথচ আশার কাছে এটা মোটেও পবিত্র মনে হলো না, বরং মনে হলো চূড়ান্ত বিষাক্ত একটা কথা। আশা বুকে পাথর চেপে মাথা দুলিয়ে জবাব দিল, হু। অনিরূপ হাসল, জয় সে শেষ অবধি। আশা বলল, আমি চাই আমার বিয়ের কাবিনের টাকা 70,000 হোক, আমাদের বিয়ে। অনিরূপ ক্ষীরকণ্ঠে শুধরে দিল,
আশা শোনে, বিরক্ত হয়, তবুও সহ্য করে যায়। অনিরূপ এক মুহূর্ত দেরি করলো না, সঙ্গে সঙ্গে একটা চেকবুক ড্রয়ার থেকে বের করে সেখানে ৭০,০০০ টাকা লিখে সই করে দিল। আশার হাতে চেক দেওয়ার আগে বলল, বিয়ের আগে কাবিনের টাকা দেওয়া যায় না, শুনেছি। ওটা বাসর রাতে স্ত্রীকে দেয়। আর আমাদের তো বিয়েই হয়নি, সো। আশা ভুরু বাঁকায়, সো কাজী অফিসে চলো। অনিরূপ সুন্দর হেসে আশার দিকে চেয়ে আছে। এইসব একের পর এক ঘটনায় অনিরূপ ভীষণ মজা পেয়ে যাচ্ছে, সেটা তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। আশা বড় বড় শ্বাস ফেলতে থাকে। এ কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে আশা? আশা এই মুহূর্তে বিয়েটা আটকানোর চেষ্টা করে বলে, আব্বা আপা কেউই নেই এভাবে। অনুরূপ জবাব দিল, এখন কাজী অফিসে সাধারণ বিয়ে হবে, আমার বন্ধুরা সাক্ষী দেবে। বিয়ে শুধুমাত্র নামের হবে। আঙ্কেল জেট থেকে ছুটে তোমাদের ঘরে গিয়ে আবার ধুমধাম করে আয়োজন করবেন আমাদের বিয়ের। 7 দিন পর আমাদের আবার বিয়ে হবে। ওই বিয়ের পর তুমি আমার ঘরে উঠবে, অনিরূপের বউ হয়ে। আশা শুনে নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি হেসে উঠে বলল, চলুন। এই অবস্থায় বিয়ে করবে? অনিরূপ আশাকে আপাদমস্তক দেখে ভুরু পাকিয়ে বলল। আশা নিজের দিকে তাকায়। সত্যি বলতে এখন ওকে অত্যন্ত বিধ্বস্ত দেখাচ্ছে। এভাবে বিয়ে করলে কাজী পর্যন্ত ভরকে যাওয়ার কথা, কিন্তু যার মনেই রং নেই তার গায়ের আবার কিসের রং ফুটবে? আশা উত্তর দিল না কিছু। অনিরূপ চেয়ার থেকে উঠে অ্যাপ্রন খুলে বাঁ হাতে ঝুলিয়ে বলল, চলো তোমাকে শাড়ি কিনে দিই। লাল টকটকে জামদানি শাড়ি পরে তুমি আমাকে বিয়ে করবে, কাম অন। কাজীবাবুর সামনে অনিরূপ দাঁড়িয়ে আছে, গলায় সাদা গোলাপের সুন্দর এক মালা, বন্ধুদের সঙ্গে হেসে হেসে কথা বলছে। আজ অনিরূপ খুশি, জয়ী। তার বহু কাঙ্ক্ষিত একটা গেম, একটা খেলা সে জিতে গেছে অবশেষে। খানিক দূরে আসা লাল জামদানি গায়ে মালা গলায় চুপচাপ দাঁড়িয়ে আছে। অনুরূপের হাসি বরাবরই মারাত্মক, কিন্তু আজ আশার ওই হাসির দিকে তাকালে সবার মরে যেতে ইচ্ছে হচ্ছে। না চাইতেও আশা নিজেই নিজের জীবনের কাল ডেকে এনেছে। স্বয়ং সর্বনাশের অপর নাম অনিরূপকে ডেকে এনেছে। অনিরূপের বন্ধুরা আশার দিকে চেয়ে অনিরূপকে খোঁচাচ্ছে। আজ অনিরূপ সব মজাতেও হালকা হেসে সায় দিচ্ছে। খুব ফুরফুরে মেজাজে আছে সে আপাতত। আশাদের ওদের দিকে চেয়ে হালকা হাসার ভান করে গলার মালা খুলে হাতে নিল। মালাটা গলায় যেন ফাঁসের মতো লাগছিল। অনিরূপ বন্ধুদের বিদায় দিয়ে আশার দিকে এগিয়ে এলো। আশা ফাঁকা ঢোক গিলে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আশার সামনে এসে পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আশাকে কিছুক্ষণ দেখে তারপর হালকা হেসে আশার দিকে চেয়ে বলল, এরপর? আশা নীরব থাকলো কিছু সময়, তারপর দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চেয়ে বলল, আমার আব্বাকে ফিরিয়ে আনা। অনিরূপ আবারও মজা করে বসল, পুরনো কথা ভুলে যাওয়ার ভান করে বলল, আব্বা? কার আব্বা? আমি কাউকে ফিরিয়ে আনার কথা দিইনি। আশার বুক ছ্যাদ করে উঠল। অনিরূপ কি ডাবল গেম খেলতে চাইছে আশার সঙ্গে? আশা ভুরুকুচকে বিরক্ত হয়ে বলল, মানে? আপনি কথা দিয়েছিলেন আমাকে। আশা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লম্বা লম্বা শ্বাস ফেলছেও। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে আশা ভয় পেয়ে যাচ্ছে। আশা অনিরূপের ওয়াদার উপর ভরসা করে বিয়ে করেছে। এখন এত দূরে এসে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। অনিরূপ আশাকে এখন ঠকালে? অনিরূপ আশার এহেন দুর্দশা দেখে হেসে ফেলল শব্দ করে। হাসতে হাসতে আশার চুলে হাত রেখে বলল, কুল, আসো, আমরা থানায় যাব এখন। আবারও আশার পরিস্থিতি নিয়ে, আশার দুর্ভাগ্য নিয়ে কি জঘন্য মজা করলো অনিরূপ। আশা কিছুক্ষণ অনিরূপের দিকে চেয়ে থাকলো, তারপর অনিরূপের হাতটা জোর করে মাথার উপর থেকে সরিয়ে ফেলল। অনিরূপ ভুরু কুচকে একবার নিজের সরিয়ে দেওয়া হাতের দিকে, আরেকবার আশার দিকে তাকালো। আশা চুপচাপ কোনো কথা না বলে অনিরূপের গাড়িতে উঠে বসলো। অনিরূপ ছোট্ট করে এক নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে উঠে বসলো। চলবে ইনশাআল্লাহ।